যুক্তরাষ্ট্রকে কি সন্তুষ্ট করতে মরিয়া ঢাকা? এবং সর্বশেষ জানাবো, সংখ্যানুপাতিক আসন তত্ত্ব তছনছ হবে, অলিখিত বন্দোবস্ত, পিয়ার পদ্ধতির আলোচনা ভিত্তিহীন, ভারতের ডিজাইনে ফের হাসিনা শাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে কি সন্তুষ্ট করতে মরিয়া ঢাকা? ওয়াশিংটনে একের পর এক বৈঠকে ব্যস্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। পাল্টা শুল্কের শঙ্কায় যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে মরিয়া তারা। একদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির চাপে হাঁপিয়ে ওঠা বাস্তবতা, এই দুয়ের মাঝখানে চলছে এক জটিল দর কষাকষি। ৯ জুলাইয়ের আগে কোনো চুক্তিতে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে প্রতিনিয়ত। মার্কিন প্রশাসনের সদয় মনোভাব পাওয়ার আশায় বাংলাদেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ টন গম কিনতে যাচ্ছে, যেখানে টন প্রতি $20 থেকে $25 বেশি খরচ পড়বে। শুধুমাত্র ট্রাম্প প্রশাসনের মন রক্ষার জন্যই এই লোকসানের সিদ্ধান্ত। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ আমদানির নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তুলা আমদানিও বাড়ানোর চেষ্টা চলছে, এমনকি 2025-26 অর্থ বছরের বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অধিকাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা রাখা হয়েছে। বাণিজ্য পরিসংখ্যান বলছে 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ $221 কোটি পণ্য আমদানি করেছে, অথচ একই সময়ে রপ্তানি হয়েছে $836 কোটি পণ্য। এই ঘাটতি কিছুটা ভারসাম্য আনার লক্ষ্যেই একতরফাভাবে সুবিধা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অথচ প্রস্তাবিত শুল্ক চুক্তির বিষয়ে এখনও মার্কিন পক্ষের কোনো চূড়ান্ত সম্মতি মিলেনি। সূত্রমতে শর্ত নিয়ে এখনও মতৈক্যে পৌঁছানো যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি হলে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি 37% পাল্টা শুল্ক কমানোর সুযোগ মিলতে পারত। গত এপ্রিলের 3 তারিখে হঠাৎ করে ট্রাম্প প্রশাসন এই শুল্ক বাড়ানোর ঘোষণা দেয়, যা কার্যকর হওয়ার কথা ছিল 9 এপ্রিল। তবে শেষ মুহূর্তে তা 3 মাসের জন্য স্থগিত করা হয়। এখন সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে 9 জুলাই। এই পরিস্থিতিতে বাংলাদেশ জোরালো কূটনৈতিক প্রচারে নামে। এপ্রিলেই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে 3 মাসের স্থগিতাদেশের আবেদন জানায়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের ওপর 50% শুল্ক কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সময়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মার্কিন বাণিজ্য দূত জেমিসন গ্রিয়ারকে আলাদা চিঠি দিয়ে জানান, বাংলাদেশ সবসময় গঠনমূলক সংলাপ এবং সহযোগিতায় বিশ্বাসী। তবে অনেকের মতে চিঠি পাঠানোর আগেই স্থগিতাদেশ কার্যকর হয়, যা হয়তো কূটনৈতিক চাপেরই ফল। এখন প্রশ্ন হলো, আগামীকাল 9 জুলাই ট্রাম্প কি ঘোষণা দেবেন? বাংলাদেশের জন্য বাড়তি সময় আসবে নাকি রপ্তানিতে নতুন ধাক্কা লাগবে? এই মুহূর্তে আলোচনায় অংশ নিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের সিনিয়র কূটনীতিকরা। ভার্চুয়ালি যুক্ত আছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তাদের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের যেসব শর্ত বাংলাদেশের সক্ষমতার মধ্যে পড়ে সেগুলোর বিষয়ে ইতিবাচক অবস্থান রয়েছে। তবে যেসব শর্ত বাস্তবতার সঙ্গে খাপ খায় না সেগুলো নিয়ে এখনও দর কষাকষি চলছে। এদিকে শুধু বাংলাদেশ নয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ভারত, জাপান, ভিয়েতনাম সহ আরও অন্তত 7টি দেশ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় ব্যস্ত। কেউ কেউ সমঝোতায় পৌঁছানোর আশায়, কেউ বা ইন্দোনেশিয়ার মতো জানিয়ে দিয়েছেন তারা আলোচনায় আর বসবে না। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে কার্যকর চুক্তি করা, যাতে রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং সামগ্রিক অর্থনীতি ধাক্কা না খায়। একই সঙ্গে প্রশ্ন রয়ে যায়, বাণিজ্যে একতরফা ছাড় দিয়ে কি আদৌ কাঙ্ক্ষিত সুফল মিলবে? বিশ্লেষকদের মতে, বৈদেশিক বাণিজ্য যতই রাজনীতি নির্ভর হয়ে উঠুক, অর্থনীতির বাস্তবতা কখনো উপেক্ষা করা যায় না। আজ যারা লোকসান দিয়ে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন, কাল তারাই বিপদের দিনে পরিণত হতে পারেন কৌশলের বলির পাঠা। কাজেই যে কোনো কূটনৈতিক সমঝোতা হতে হবে স্বার্থ ও বাস্তবতার মেলবন্ধনে, আবেগের বশে নয়। সংখ্যানুপাতিক আসন তত্ত্ব তছনছ হবে, অলিখিত বন্দোবস্ত, পিয়ার পদ্ধতির আলোচনা ভিত্তিহীন, ভারতের ডিজাইনে ফের হাসিনা শাসন।
হাসিনা মুক্ত বাংলাদেশ যখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উন্মুখ, তখন মাঠে ছেড়ে দেওয়া হয়েছে সংখ্যানুপাতিক নির্বাচন তত্ত্ব। সংক্ষেপে যাকে পিআর পদ্ধতির নির্বাচন বলা হচ্ছে। পিআর পদ্ধতির জিগির আকস্মিকভাবে মাঠে ছাড়া হয় গত ২৮ জুন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ব্যানারে ওই দিন একটি মহাসমাবেশ হয়। ওই সমাবেশে প্রধান ভোকাল ছিল জামায়াতে ইসলামী। দলটি ঢাকার সমাবেশে আরও মঞ্চে ওঠেন নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি, আমার বাংলাদেশ পার্টি, নেজামে ইসলাম পার্টি, হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ ছোট বড় অন্তত 10 সংগঠনের নেতা। মঞ্চে ছিলেন না দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির কোনো নেতা, ছিলেন না বিএনপির সমমনা অনেক রাজনৈতিক দলই। বিশ্লেষকরা এই সমাবেশকেই সার ব্যানারে জামায়াতের মহাসমাবেশ বলে আখ্যায়িত করেছেন। জামায়াতের পরিকল্পনা ও দাবিগুলোই বক্তাদের মুখে উচ্চারিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, যে তত্ত্ব মাঠে ছাড়া হয়েছে সেটি কতটা বাস্তবসম্মত? বিদ্যমান শাসন কাঠামো, নির্বাচনী আইন এবং সংবিধান কি বলে? যে রাজনৈতিক নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় জুলাই আগস্টে রক্তাক্ত বিপ্লব সংঘটিত হয়েছে, সেই আকাঙ্ক্ষারই বা কতটা প্রতিফলন হয়েছে এতে? নাকি সংখ্যানুপাতিক নির্বাচন দাবির মোড়কে দেশকে পুনরায় একনায়ক বা মাফিয়াতন্ত্রের যুগ কাষ্ঠে নিপতিত করার ভারতীয় এজেন্ডারই বাস্তবায়নের প্রয়াস চলছে? এমন প্রশ্ন তুলেছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষকরা। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির ভালো মন্দ জানতে চাওয়া হলে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলছেন, মানুষ এখন জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ। এই মুহূর্তে পিআর পদ্ধতি নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা অর্থহীন। কিভাবে নির্বাচন হবে সেটি নির্বাচনী আইনে বলা আছে, সংবিধানে উল্লেখ রয়েছে। সব ঠিকঠাক থাকতেও এই নতুন বিতর্ক সামনে আনা হচ্ছে একটি মাত্র কারণে। সরকারে এখন যারা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চান, যাতে জবাবদিহিতার সরকার গঠিত না হয়, জাতীয় নির্বাচন যাতে পিছিয়ে যায়। এই আলাপ এখন অর্থহীন। তার মতে, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হলে যারা পরিবর্তন আনতে চান তারা সরকার গঠন করে সেটি করুন। অন্তর্বর্তী সরকার কেন এটি করবে? এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। মঞ্জিল মোরশেদ বলেন, এখন তরুণদের যুগ, তাদের গায়ে জোর আছে। আমরা বয়স্করা শুধু বলতেই পারবো। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এখনকার আলোচনা ভিত্তিহীন। নির্বাচন পদ্ধতি একটি সামাজিক চুক্তি। যারা চাইছেন তারা ক্ষমতায় গিয়ে যদি এটি করেন তাহলে ঠিক আছে। আলোচনার ভিত্তিতে এই পদ্ধতির পরিবর্তন ঘটতে পারে না। আমরা 90-তে দেখেছি এমন আলোচনা। দল ক্ষমতায় গিয়ে সেই ঐক্যমত্যের মূল শর্তটি পূরণ করেনি। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, পিআর পদ্ধতিটি আমার কাছে পরিষ্কার নয়। এখন যারা মাঠের রাজনীতিতে আছেন তারা সবাই চাইলেও যদি বিএনপি না চায় সেটি বাস্তবায়ন হবে না। ঐকমত্য না হলে কিভাবে এই পদ্ধতির বাস্তবায়ন হবে? তিনি বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন আলোচনা চালিয়ে যাচ্ছে। যে কটি ইস্যুতে সবাই ঐকমত্য পৌঁছাতে পারবে না সেসব ইস্যুতে গণভোট দিতে পারেন। গণভোট দিতে হলে সেটি ফেব্রুয়ারির আগেই দিতে হবে। দলগুলো ঐকমত্যে না পৌঁছালে পিআর পদ্ধতির আলোচনার কিছুই আসে যায় না। তিনি বলেন, দলগুলোর মধ্যে যদি মেজর ইস্যুতে ঐকমত্য না হয় তাহলে হয় জাতীয় সরকার গঠন করতে হবে, অন্যথায় অমীমাংসিত বিষয়ে গণভোট করতে হবে। বর্ষিয়ান এই আইনজীবী সংবিধান স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কাও ব্যক্ত করেন। এদিকে জামায়াত বা ঈশা আন্দোলনের মঞ্চে উঠে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিকারী সংগঠনগুলো কি বুঝে সংখ্যানুপাতিক হারে আসনের ভাগ বাটোয়ারা চাইছেন? সম্প্রতি তার একটি বিশ্লেষণ দিয়েছেন প্রবাসী লেখক, জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য। দাবিটির পক্ষ কিংবা বিপক্ষে মতামত না দিয়ে তিনি শুধু কিছু বিষয় তুলে ধরেছেন। তিনি বলছেন, বিএনপি ছাড়া সব দল চায় পিআর পদ্ধতির নির্বাচন। কেন চায় কিংবা কেন চায় না এটি কেউ বলতে পারবে না। বিএনপি কেন চায় না এটি কেউ বলতে পারবে না, জামায়াতও না। তার মতে এটি হচ্ছে ফ্যাসিবাদের নতুন ক্যারিশমা, যার পরিকল্পনায় রয়েছে ভারত। তিনি প্রশ্ন রেখেছেন, পদ্ধতিটি দেশের জন্য ভালো হবে কি
কি বুঝে রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির পক্ষে কিংবা বিপক্ষে বলছে? এই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের জন্য ভালো হবে কি? রাজনৈতিক দলগুলো কি বুঝে পিআর চাইছে আর কি বুঝে চাইছে না সেটি কেউ এখনো বুঝে উঠতে পারেনি। হাসিনা পালানোর পর জামায়াত 10 দফা প্রস্তাব দিয়েছিল। এটির মধ্যে ইন্টারেস্টিং বিষয় হলো সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ মোট ভোটের ফলাফলের ভিত্তিতে আসন ভাগাভাগি। নির্বাচনে যে দলগুলো ভোট পাবেন সেই অনুপাতে তাদের মধ্যে সংসদের 300 আসন ভাগ বাটোয়ারা হবে। ধরা যাক একটি আসনে মোট ভোটার 10 লাখ, নির্বাচন হলো। ভোটে বিএনপি পেল 5 লাখ, জামায়াতে ইসলামী পেল 3 লাখ, কথার কথা আওয়ামী লীগ পেল 1টি ভোট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।